আজ আমি আলোচনা করব তোমরা যারা 2022-এ অর্থাৎ পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা পাঠ্য বইয়ের যে কবিতা অর্থাৎ রূপনারায়ণের কূলে কবিতা থেকে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কূলে এই কবিতাটির একেবারে লাইন বাই লাইন আলোচনা করব তোমাদের যাতে একটু বুঝতে অসুবিধা না হয় এবং আমি যেভাবে বোঝাবো আশা করছি তোমাদের কোনো কিন্তু বোঝার অসুবিধা থাকবে না। একেবারে গল্পের ছলে বোঝাবো, কোনো কঠিন ভাষা থাকবে না, কোনো কঠিন কথাবার্তা থাকবে না, অর্থাৎ একেবারে গল্পের মতো করে আমরা কিন্তু আজকের কবিতাটা পড়ব। তাই অবশ্যই আলোচনাটা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত এবং একেবারে এই আলোচনার শেষে গিয়ে এই যে কবিতা থেকে যে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। অর্থাৎ প্রশ্নগুলো একেবারে তোমাদের আমি দিয়ে দেব, সেই প্রশ্নগুলো তোমরা একেবারে শেষে গিয়ে কালেক্ট করে নিতে পারবে এবং প্রথমে কবিতাটা বুঝবে। কবিতাটা বোঝার পর তোমাদের কবিতাটা যখন একেবারে তৈরি হয়ে যাবে সেই প্রশ্নগুলো যাতে তৈরি করতে পারো তার জন্যই কিন্তু একেবারে কবিতার শেষে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। আর কবিতার প্রথমে থাকবে এই কবিতাটির উৎস, অর্থাৎ উৎস থাকবে এবং কবিতাটির লাইন বাই লাইন আলোচনা থাকবে এবং সব শেষে থাকবে কবিতাটি থেকে কি কি বিগত বছরে প্রশ্ন এসেছে সেই একেবারে প্রশ্নের লিস্ট। অর্থাৎ আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আলোচনাটা ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত এবং কি কি হলে সুবিধা হয় তোমরা সেটা জানাবে এবং তোমাদের বন্ধুদের অবশ্যই আলোচনাটা শেয়ার করে দিও। প্রথমেই আমরা গল্পের উৎসটা দেখে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অন্তিম পর্বে লিখিত শেষ লেখা কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতাটি। কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। কবিতাটি রচনা স্থান শান্তিনিকেতন, রচনাকাল রাত্রি 13ই মে 1941 খ্রিস্টাব্দ, আর যদি বঙ্গাব্দ বলতে হয় তাহলে সেটা হবে 30শে বৈশাখ 1348। এই উৎসটা কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের অর্থাৎ এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তরে তোমরা প্রথমেই উৎসটা জুড়ে দেবে, তাহলে প্রশ্নের মান কিন্তু বাড়বে। আমি কিন্তু যখনই তোমাদের আর বাংলা বোঝানোর জন্য ক্লাস করাই তখন তোমাদের আমি কিন্তু বলে দিই যে উৎসটা অবশ্যই তোমরা দেবে। উৎসটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চলো তাহলে এবার আমরা মূল কবিতার আলোচনায় চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ কবিতাটির স্ক্রিনে, আমি কবিতাটি পুরো স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথমে আমরা একবার কবিতাটি পড়ে নেব। রূপনারায়ণের কূলে, রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। তো তোমাদের প্রথমেই যেটা বলার সেটা হলো রূপনারায়ণের কূলে। রূপনারায়ণ কিন্তু নয়। অনেক ছাত্রছাত্রী তোমরা বলে থাকো যে রূপনারায়ণের কূলে, কিন্তু এটা ভুল। তোমরা অবশ্যই নামকরণটা ভালো করে দেখে নেবে। রূপনারায়ণের কূলে উচ্চারণটা কিন্তু। এক্ষেত্রে তোমাদের আরও একটা বিষয় বলার, সেটা হলো রূপনারায়ণ বা তার কূল কথাটি আক্ষরিক অর্থে কিন্তু রবীন্দ্রনাথ এখানে ব্যবহার করছেন না। রূপনারায়ণ এখানে রূপময় বাস্তব জগৎ অর্থাৎ প্রাণের প্রবাহ, এই প্রবাহের এক প্রান্তে অবস্থান করছেন কবি স্বয়ং, যেটাকে তিনি কূল বলছেন, অর্থাৎ রূপনারায়ণের কূলে। যেমন আমরা বলি নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ নদীর একেবারে প্রান্তে এসে, একেবারে শেষ প্রান্তে এসে যখন দাঁড়াচ্ছি, যখন নদীটাকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, সেই যে কূল সেটাকে আমরা নদীর কূল বলি কিংবা নদীর তীর বলি। সেরকমই এখানে তিনি বলছেন রূপনারায়ণের কূলে, অর্থাৎ তিনি রূপময় বাস্তব জগতের এক প্রান্তে এসে দাঁড়িয়েছেন। আমরা জানি শেষ লেখা কাব্যগ্রন্থটা জীবনের অন্তিম লগ্নে লেখা, অর্থাৎ আমরা প্রথমেই যে উৎসটা আলোচনা করলাম সেই উৎসতেই কিন্তু আমরা পড়লাম যে শেষ লেখা কাব্যগ্রন্থটি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে লিখছেন। তো জীবনের শেষ প্রান্তে এসে কবির যে উপলব্ধি, সেই উপলব্ধিটাই কিন্তু আমাদের আলোচ্য রূপনারায়ণের কূলে কবিতায়
ব্যাখ্যাত হয়েছে, অর্থাৎ তিনি তার উপলব্ধি সমস্তটাই তিনি বলছেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যা উপলব্ধি করেছেন, সম্পূর্ণ জীবনটা যেভাবে অতিবাহিত করেছেন, তারই একটা শেষ উপলব্ধি কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন তাঁর এই অসামান্য সৃষ্টি রূপনারায়ণের কূলে কবিতায়। আবার রূপনারায়ণের কূলে কবিতাটির, অর্থাৎ রূপনারায়ণ শব্দটা দিয়ে যদি আমরা আক্ষরিক অর্থটা বুঝতে চাই, আক্ষরিক অর্থে কিন্তু রূপনারায়ণ একটা নদী, আমরা জানি সকলেই। সেই রূপনারায়ণ নদী যদি আমরা বলি, সেখানেও কিন্তু একটা প্রবাহ চলে। আবার অপরদিকে রবীন্দ্রনাথ যে রূপনারায়ণের অর্থটা করতে চেয়েছেন, যে রূপময় বাস্তব জগতে প্রাণের প্রবাহ, সেটাও কিন্তু একটা প্রবাহ, অর্থাৎ সেটা ছিল নদীর প্রবাহ আক্ষরিক অর্থে আমরা যদি বলি। আর রবীন্দ্রনাথ যে অর্থের ব্যাখ্যা করতে চেয়েছেন, সেটা হলো প্রাণের প্রবাহ। আমাদের কিন্তু এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই যে প্রথম লাইনটি থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাখ্যাটা দিতে হবে। তাই আমি প্রথমেই এটা তোমাদের বলে দিলাম। এবার আমরা কবিতার একেবারে লাইন বাই লাইন ধরে ধরে আলোচনা করব। অর্থাৎ আমি প্রথমে যেটুকু পড়ব সেটুকুর আগে মানে বলবো, তোমাদের পুরো বুঝিয়ে দেব। তারপর যেটুকু পড়বো, এইভাবে আমরা কিন্তু এগিয়ে যাব কবিতার পুরো শেষ পর্যন্ত। তাই পুরোটা শুনতে থাকো। এবার কবিতাটি লক্ষ্য করো। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। অর্থাৎ আমরা প্রথমেই যেটা বললাম, রূপনারায়ণের কূলে, অর্থাৎ এখানে রূপময় বাস্তব জগতে যে প্রাণের প্রবাহ, সেই প্রাণের প্রবাহে যখন জীবনের এক প্রান্তে এসে কবি দাঁড়াচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে কূল। তো রূপনারায়ণের কূলে তিনি দাঁড়াচ্ছেন, অর্থাৎ প্রাণের প্রবাহের জীবনের এক প্রান্তে তিনি দাঁড়াচ্ছেন এবং জেগে উঠছেন। অর্থাৎ তিনি এতদিন নিদ্রোত্থিত অবস্থায় ছিলেন, কিংবা ঘুম থেকে জেগে উঠলেন আমরা বলতেই পারি। এবং তিনি জানলেন যে এই জগৎ স্বপ্ন নয়। আমরা স্বপ্ন কখন দেখি? আমরা স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে। আর স্বপ্নের সমস্ত ভালো দিকগুলোই কিন্তু আমরা দেখতে চাই। অর্থাৎ স্বপ্নে যা কিছু থাকে, সেগুলোই আমরা, ভালো দিকগুলো আমরা বেছে বেছে সেগুলোই কিন্তু আমরা সবসময়, স্বপ্ন যেন একটা ভালো দিক আমরা দেখতে চাই। তো যখন কবি জেগে উঠছেন, তখন কিন্তু জানতে পারছেন যে, বুঝতে পারছেন যে, কবি বুঝতে পারছেন এ জগৎ স্বপ্ন নয়। স্বপ্ন মানে কি? মিথ্যা, যেটা আমাদের বঞ্চনা করে, আমাদের সত্যিটাকে আড়াল করে রাখে। তো সত্যির যে আড়াল, সেটাই কিন্তু আমাদের স্বপ্ন, মিথ্যা। অর্থাৎ স্বপ্নের পুরোটাই কিন্তু মিথ্যা দিয়ে ঘেরা। সেই মিথ্যা কিন্তু কবি আর নিতে পারছেন না। তিনি বুঝতে পারছেন যে এ জগৎ স্বপ্ন নয়। আর এ জগৎ, তার মানে স্বপ্ন নয় যখন, স্বপ্নের বিপরীতে কি আসছে? সেটা বাস্তব। অর্থাৎ এ জগৎ বাস্তব জগৎ আমাদের বলতে হবে। আমরা যারা রবীন্দ্রনাথের সাহিত্য পড়েছি, একটু আধটু যারা পড়েছি, তারা কিন্তু জানি কবি কিন্তু সবসময় এই মাটি পৃথিবীতেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। আলোচ্য কবিতাটিতেও কিন্তু মাটি পৃথিবীর দিকেই কিন্তু তার টান বেশি, অর্থাৎ মাটির দিকেই তার যেন মনটা পড়ে থাকে। স্বপ্ন ও কল্পনার মায়া আবরণকে তাই তিনি দূরে সরিয়ে রেখে রবীন্দ্রনাথ যে জগৎকে দেখছেন, তা কিন্তু আঘাত সংঘাত মুখর, অর্থাৎ বেদনায় কাতর। তাই জন্য এটা কিন্তু রক্তের অক্ষরে দেখছেন। অর্থাৎ সেখানে প্রতিদিনের ব্যক্তিগত জীবনের হতাশা, যন্ত্রণা, নানা সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত ইত্যাদির মধ্য দিয়েই জীবনের যে যথার্থ পরিচয় তিনি কিন্তু লাভ করেছেন। তাই জন্যই বলছেন যে এ জগৎ স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে রঙিন। সেই রঙিন স্বপ্ন দিয়ে কিন্তু কবি জীবনের রং আঁকতে পারেননি। সেই জীবনের রং কিন্তু রঙিন হয়নি। তার মধ্যে কিন্তু অনেক বাস্তবতা ছিল, অনেক সেই বাস্তবতার সে হতাশা, সামাজিক যে জিনিস তিনি আশেপাশে দেখেছেন, এবং রাজনৈতিক, যেটা আমরা সভ্যতার সংকট প্রবন্ধে ভালোভাবে দেখেছি। রবীন্দ্রনাথের সভ্যতার সংকট প্রবন্ধটা যদি তোমরা কেউ পাও, পড়তে পারো। আর যদি না পাও, যেটা আমি বলছি সেটা তোমরা লিখতে পারো। অর্থাৎ রবীন্দ্রনাথ সভ্যতার সংকট প্রবন্ধে দেখেছেন যে সভ্যতার কীরূপ, মানে তাকে আঘাত দিয়েছে, তাকে বেদনা দিয়েছে। সেই যে আঘাত বেদনা সমস্তটা তিনি উপলব্ধি করেছেন। সমস্তটা দিয়ে, অর্থাৎ সেটা সামাজিক হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, অর্থাৎ সব রকম নিয়ে তিনি দেখেছেন যে এই জগৎ কিন্তু স্বপ্ন নয়।
আমরা যেটা ভাবি সহজে স্বপ্ন দিয়ে সহজভাবে আমরা করতে পারবো, এ জগৎ কিন্তু ততটা মসৃণ নয়। এ জগৎ কিন্তু অনেকটা উঁচু নিচু পথ আছে। সেই পথ অতিক্রম করে কিন্তু আমাদের জীবনের দিকে এগিয়ে যেতে হবে, আমাদের কিন্তু থেমে থাকলে চলবে না। রবীন্দ্রনাথ কিন্তু রক্তের অক্ষরে যে দেখলাম আপনার রূপ, আপন সত্তাকে শনাক্ত করছেন, সে সত্তাকে কিন্তু তিনি ভুলে যেতে বলছেন না, তিনি কিন্তু আপন সত্তাকে শনাক্ত করছেন। অর্থাৎ রক্ত হোক, যাই হোক না কেন, তার মধ্যে যত বেদনা থাকুক না কেন, তার মধ্যে যত হতাশা থাকুক না কেন, তার মধ্যে যত বিভ্রান্তি থাকুক না কেন, আমাদের কিন্তু জীবনের প্রবাহের দিকে এগিয়ে যেতে হবে। এটাই কিন্তু মানুষের ধর্ম। আর রবীন্দ্রনাথ যে মানুষের ধর্ম প্রবন্ধটা লিখেছেন, তাতে কিন্তু আমি একটা কোট করছি, তোমরা শোনো ভালো করে। তাই বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে। অর্থাৎ জীবন কিন্তু দুঃখময়, কিন্তু তার মধ্যে দিয়ে মানুষের চেতনার বিকাশ ঘটাতে হবে, তখনই মানুষ জীবনের প্রকৃত ধর্মকে অনুভব করতে পারবে। অর্থাৎ আমি যে বললাম, এটাই জীবনের ধর্ম। অর্থাৎ সব কিছুই থাকবে, সেখানে যেমন দুঃখ থাকবে তেমনই সুখ থাকবে। সুখটা অল্প হলেও দুঃখটা কিন্তু দীর্ঘস্থায়ী, সেটা থাকবে। তাই কবি যখন জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করছেন যে সারা জীবনে তিনি কী কী করলেন এবং জীবনের শেষ প্রান্তে এসে কী কী উপলব্ধি করছেন, তখন তিনি বুঝতে পারছেন যে আমি যেন এই সবে ঘুম থেকে উঠলাম, যেন এতদিন যেন আমার চোখে স্বপ্নের রঙিন পর্দা ছিল, এখন যেন রঙিন পর্দাটা সরে যাচ্ছে। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে এসে কবি উপলব্ধি করছেন যেন তার জীবনের যে রঙিন পর্দা ছিল, সেই রঙিন স্বপ্নের পর্দা, শুধু রঙিন পর্দা নয়, রঙিন স্বপ্নের পর্দা। অর্থাৎ স্বপ্ন মানেই মিথ্যা প্রবঞ্চনার পর্দা ছিল, সেটা যেন উঠে যাচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে ঘুম থেকে যখন জেগে উঠছেন, অর্থাৎ স্বপ্নের পর্দা সরে গিয়ে যখন তিনি ঘুম থেকে জেগে উঠছেন, তখন জানতে পারছেন এ জগৎ স্বপ্ন নয়, এ জগৎ সত্যি বাস্তবতার জগৎ, এ জগৎ প্রকৃত জগৎ। অর্থাৎ এর মধ্যে কোনো মিথ্যার স্থান নেই, প্রবঞ্চনার স্থান নেই। তো আমরা আবার কবিতাটা এগিয়ে যাব, যখন আরও পুরোটা বুঝতে পারবো। চলো আবার আমরা কবিতার যে বাকি অংশটা সেটা আর একবার পড়ে নিই। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। রক্তের অক্ষরে যে কবি তার আপনার রূপ অর্থাৎ আপন সত্তাকে শনাক্ত করলেন, এবার তিনি চিনতে পারছেন যে এই যে আপন সত্তা, এটা কতটা আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তৈরি হয়েছে, সেই সত্য কিন্তু খুব কঠিন। অর্থাৎ আমরা জানি সত্য কিন্তু সবসময় অনেকটা নিজের মতো থাকে, সত্য কারোর রঙে কিন্তু রং বদলাতে পারে না। মিথ্যাকে কিন্তু আমরা নিজেদের মতো গড়ে নিতে পারি, অর্থাৎ আমরা যখন যেটা বলতে পারি নিজেদের মনের মতো করে বানিয়ে তুলতে পারি, সত্যকে কিন্তু বানিয়ে তোলা খুব কঠিন। তাই সত্য এমনিতেও রবীন্দ্রনাথ যে কবিতায় বলছেন, সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, অর্থাৎ সেই কঠিন সত্যটাকেই কিন্তু কবি ভালোবাসছেন। কল্পনার মায়ালোক অর্থাৎ স্বপ্নের মায়া কিন্তু আমাদের সাময়িকভাবে আনন্দ দেয়, আমরা কিন্তু সাময়িকভাবে আনন্দিত হই, কিন্তু সত্য যেটা আমাদের দুঃখ দেয়, অনেক সময় যে সত্য দুঃখ দেয় আমাদের, সেই দুঃখ কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী। অর্থাৎ কবি এতদিন কল্পনার জগতে বাস করেছেন, যেটা আমি বললাম যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবিরা সবসময় কল্পনার জগতে বাস করেন। সেই স্বপ্নময় কাব্যের জগৎ, সেটা কল্পনার জগৎ, কল্পনা থেকে কাব্য সৃষ্টি হয়। সেই স্বপ্নময় কাব্যের জগতে বাস করা কবি এখন জীবনের সায়ান্নে এসে যখন পৌঁছাচ্ছেন, তখন সেটা কিন্তু রুক্ষ হয়ে যাচ্ছে, গদ্যময় হয়ে যাচ্ছে, যেখানে কোনো রস নেই। আমরা জানি কাব্য থেকে আমরা পাঠক আমরা রস আরোহণ করি, কিন্তু আমরা যখন গদ্য পড়ি সেখান থেকে কিন্তু আমরা রস পাই না কোনো, সেখান থেকে আমরা সে গদ্য পড়তে আমরা অনেক সময় অনীহা প্রকাশ করি, কিন্তু কাব্য পড়তে আমরা কিন্তু অনেকটা রস আমরা যতটা পারি সেখান থেকে সংগ্রহ করে নিই। তাই কবি যখন কাব্যের জগৎ থেকে এখন জীবনের সায়ান্নে এসে পৌঁছেছেন রুক্ষ গদ্যময় জগতের পটভূমিতে, তখন তিনি সত্যের যথার্থ রূপ কিন্তু খুঁজে নিচ্ছেন। সেটা কিভাবে খুঁজছেন? আঘাতে আঘাতে, অর্থাৎ বেদনায় সেই যে চিনছেন আপন সত্তা, সেটা কিন্তু সংঘাত মুখর, অর্থাৎ সংঘাত মুখর জনসমাজের মধ্য থেকেই কিন্তু তিনি তার আপন সত্তাকে চিনে নিচ্ছেন। আমি আগেও বললাম যে জীবনের গতি কখনো সরল রেখা চলে না, তার মধ্যে যেমন দুঃখ বেদনা বোধ অপ্রাপ্তি থাকে, তেমনই কিন্তু প্রাপ্তিও থাকে, প্রাপ্তি থাকে না তা নয়।
সুখ থাকে না তা নয়, কিন্তু দুঃখটা হচ্ছে আমরা দুঃখটা মানে যতটুকুই সময় থাকুক না কেন সেটাকে আমরা মনে করি সেটা দীর্ঘস্থায়ী। আর সুখটা যেন মনে হলো যেন এই এই এলো এই চলে গেল। কিন্তু দুঃখটা আমাদের মনে করি, দুঃখটা যদি অল্প সময়ের জন্য থাকে আমরা কিন্তু মনে করি যেন সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে। অর্থাৎ কবি যখন এই জীবনের সায়ান্নে জীবনের শেষ লগ্নে এসে দেখছেন, তখন কিন্তু সেই বেদনা বোধ অপ্রাপ্তিগুলোকেই যেন খুঁজে নিচ্ছেন। কিন্তু তার মধ্যে দিয়ে যে জীবন এগিয়ে চলে সেটাই কবি কিন্তু বলতে চাইছেন। অর্থাৎ কল্পনার মায়ালোক ক্ষণিক হতে পারে, সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু এই মোহের আবরণ যখন ছেড়ে যাবে তখন কিন্তু বোঝা যাবে জীবন আসলে কল্পনা নির্ভর নয়। যখনই মানুষ কল্পনা বা স্বপ্ন ময়তাকে অতিক্রম করতে পারে তখনই কিন্তু রূপময় বিশ্বের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট হয়। সেখানেই দ্বন্দ্ব সংঘাত বেদনা রক্তাক্ততা যতই থাকুক সেটাই কিন্তু জীবনের যথার্থ রূপ, এটাই আমাদের সত্য, মেনে নিতে হবে। এই সত্য কিন্তু কঠিন, অর্থাৎ কিন্তু এই কঠিনকেই যেন কবি ভালোবাসছেন। কঠিনকে যদি না আমরা মানি, আমরা যদি সত্যকে না মানি, আমরা কিন্তু কিছুই জানতে পারবো না। আমরা কিন্তু কল্পনার মোহে আমরা বেশি দিন জীবন অতিবাহিত করতে পারবো না। তাই অবশ্যই আমাদের সত্যকে মেনে নিতে হবে। কবিও কিন্তু তাই করছেন। কারণ কেন তিনি করছেন? কারণ সত্য কখনো বঞ্চনা করে না, সত্য কখনো মিথ্যা কথা বলে না, সত্য কখনো কোনো মানুষকে কিংবা কোনো ব্যাপারে প্রবঞ্চনা করে না। এটাই কিন্তু তাই জন্যই কিন্তু কবি সত্য যতই কঠিন হোক, সত্য যতই আঘাতে আঘাতে বেদনায় সংঘাত মুখর হোক, সত্যকে কিন্তু কঠিন বলছেন, কিন্তু সেই কঠিনকেই কবি ভালোবাসছেন। কখনো তিনি কারণ কেন ভালোবাসছেন? কারণ সত্য কখনো বঞ্চনা করে না। আশা করছি এই অংশটা আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের যেখানে অসুবিধা হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানেও তোমরা তোমাদের মতামত অর্থাৎ অসুবিধার কথা তোমরা বলতে পারো। আমরা কিন্তু সেখানে তথ্যমূলক ভাষায় তথ্যমূলক কথায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই। সেখান থেকে তোমরা গ্রুপে অ্যাড হতে পারো। আর যে কোনো অসুবিধার জন্য সেই গ্রুপে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। সবসময় তোমাদের জন্য সেই গ্রুপ খোলা থাকবে। এবার আমরা কবিতার শেষ অংশটুকু দেখব। আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ আমৃত্যু দুঃখের তপস্যা, অর্থাৎ আমরা যতক্ষণ মৃত্যুর আগে পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু দুঃখের তপস্যাতেই জীবন কাটাই। আর এই সত্যটা যেটা প্রথমেই আমরা বললাম, মানে মাঝের অংশে যেটা আমরা পড়লাম, অর্থাৎ সত্যের দারুণ মূল্য আমাদের লাভ করতে হয়। অর্থাৎ সত্যটা যখন আমরা জীবন যত এগিয়ে যায়, মৃত্যু পর্যন্ত আমরা এগোই, ততই কিন্তু যত আমরা নিই জীবন, মানে আমরা যত কিছু গ্রহণ করি জীবনে, সেটা কিন্তু একটা যেন ঋণ, সেটা মৃত্যুতে গিয়ে যেন আমাদের শোধ হবে। এই কথাটাই কিন্তু কবি আমাদের বলতে চাইছেন। অর্থাৎ জীবন যত অতিবাহিত হয়, যত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই, তখন যখন আমাদের মৃত্যু হয়, সেই মৃত্যুটাই কিন্তু আমাদের সকল যে আমরা ঋণ নিই, সেই সকল ঋণের কিন্তু দেনা শোধ হয় এই মৃত্যুতে এসে। এখানে কিন্তু কবি এটাই বলতে চাইছেন। অর্থাৎ আমরা যদি এই অংশটার ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলতে পারি এই যে আমৃত্যু দুঃখের তপস্যা, যেন কবি জীবনকেই বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা। অর্থাৎ এই যে আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন, এখানে কবি জীবনকেই বলছেন যে আমৃত্যু যেন দুঃখের তপস্যা। অর্থাৎ যেটা আমরা প্রথমে বললাম যে প্রাপ্তি অপ্রাপ্তি থাকবেই, সত্য মিথ্যা দুটোই থাকবে, দুঃখ সুখ দুটোই থাকবে। অর্থাৎ কবি যে এখন জীবনের সায়ান্নে এসেছেন, জীবনের শেষ লগ্নে এসেছেন, তখন কিন্তু কবি উপলব্ধি করছেন এই জগৎটা যেন একটা দুঃখের তপস্যা। অর্থাৎ দুঃখের তপস্যার মধ্য দিয়ে কিন্তু আমাদের সুখের দিকে এগিয়ে যেতে হয়। অর্থাৎ দুঃখ থাকবে, সব কিছুই থাকবে। অর্থাৎ এই যে দুঃখ থাকবে, এই যে দুঃখটাকে আমরা মেনে নেব, দুঃখটাকে যেন আমরা একটা তপস্যা হিসেবে নেব। অর্থাৎ এই জীবনে আমরা যে জীবনটা পাবো, সেই মানব জীবনে যেন মৃত্যুর আগে পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা যে জিনিসগুলো আমরা পাবো, যেটা প্রাপ্তি হোক কিংবা অপ্রাপ্তি হোক, আমরা কিছু পাই কিংবা হারাই, সে সমস্তটাই কিন্তু থাকবে দুঃখের তপস্যা। অর্থাৎ দুঃখের একটা তপস্যা নিয়ে আমরা জীবনে এগিয়ে যাব, সেটাকে আমাদের মেনে নিতে হবে। এটা সত্য, তাই সত্যের দারুণ মূল্য আমাদের লাভ করতে হবে। সত্যটা আমরা জীবনে যাই নিচ্ছি সেটা একটা ঋণ নিচ্ছি,
আর মৃত্যুতে কিন্তু আমাদের সকল দেনা শোধ করে দিয়ে আমাদের চলে যেতে হবে। অর্থাৎ আমরা মৃত্যুর মধ্য দিয়ে সকল দেনা যেন জীবনকে আবার ফিরিয়ে দেব। অর্থাৎ যা আমরা পেয়েছি সব যেন ফিরিয়ে দিয়ে আমরা নিজেদের মৃত্যুর মধ্য দিয়ে নিজেদের যে জীবন আমরা পেয়েছিলাম সেই জীবনের যত দেনা আমরা নিয়েছি সেই সমস্ত দেনা আমরা কিন্তু মৃত্যুতেই শোধ করে দিতে হবে। আমাদের এটা প্রত্যেক মানুষকে শোধ করতে হবে। শুধু রবীন্দ্রনাথের এটা উপলব্ধি বলে না, এটা আমাদের সমস্ত মানুষেরই উপলব্ধি। এটাই শেষ পর্যন্ত কিন্তু কবিতাটির ব্যাখ্যা। অর্থাৎ সমস্ত কবিতাটি যেটা আমরা প্রথম থেকে পড়ে এলাম, যে স্বপ্ন নয়, আমরা আঘাতে আঘাতে দেখছি, অর্থাৎ সমস্তটা একটা দুঃখের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে এসে কবি বলছেন যে আমৃত্যু, এটা মৃত্যু পর্যন্ত চলবে। এই তপস্যাকে আমাদের মেনে নিতে হবে, এই সত্যের মূল্য আমাদের লাভ করতে হবে এবং শেষে মৃত্যুতে গিয়ে আমাদের সকল দেনা শোধ করতে হবে। এই অংশটার এর থেকে বেশি কিন্তু তোমাদের বলার কিছুই ছিল না। অর্থাৎ আমরা প্রথম থেকে যে কবিতাটা পড়ে এলাম সেটার ভাববস্তুই কিন্তু এই শেষ 3 লাইনে আমাদের বলতে হবে। অর্থাৎ এই কবিতাটা এমনই একটা গুরুত্বপূর্ণ কবিতা, এই কবিতার কিন্তু সমস্তটা লাইন তুলে তুলে প্রশ্ন আসে, এমন কোনো লাইন নেই যেখান থেকে প্রশ্ন আসে না। অর্থাৎ খুব ভালো করে কবিতাটি যদি তোমরা টেক্সটটা পড়ো, এখন যারা তোমরা উচ্চ মাধ্যমিক 2022-এ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু কোনো প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ আমরা বলতে পারবো না যে সাজেশান দেব তোমাদের যতক্ষণ না পরীক্ষা হবে কিংবা পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে। অর্থাৎ সেই জন্য আমাদের এখন টেক্সটটাই পড়তে হবে। অর্থাৎ টেক্সটটা আমাদের এখন থেকে রপ্ত করে রাখতে হবে, যাতে এখান থেকে আমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন আমরা করতে পারি। আর এখন আমরা যদি প্রশ্ন খুঁজতে চাই তাহলে কিন্তু আমাদের একটা উপায় আছে, সেটা হলো যে তোমাদের বিগত বছরে অর্থাৎ 2015 সাল থেকে সিলেবাস যে বদলেছে, সেই সিলেবাস বদলে যে 2015 সাল থেকে নতুন সিলেবাস থেকে যে 2019 সাল পর্যন্ত 20 সাল পর্যন্ত কী কী প্রশ্ন এসেছে এই রূপনারায়ণের কুলে থেকে, সেই প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পারি। সেই প্রশ্নগুলো আমি কালেক্ট করে রেখেছি তোমাদের জন্য, সেই প্রশ্নগুলো এবার দেখাবো তোমাদের। সেই প্রশ্নগুলো যাতে তোমরা তৈরি করে রাখতে পারো তাই সেই সুবিধার্থে আমি তোমাদের এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। চলো তাহলে এবার প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্নটা দেখো, এটা তোমাদের একেবারে যে নতুন সিলেবাসের যে প্রথম বর্ষ অর্থাৎ 2015 সালে এসেছিল। তো প্রশ্নটা দেখো, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ যেটা তোমাদের 2017 সালে এসেছিল। অর্থাৎ আমরা যদি দেখতে চাই এখানে আমি কিন্তু 2015, 17 এবং 2019 থেকে কালেক্ট করতে পেরেছি। তো 2015 সালে এসেছে, 2016-তে আসেনি, 2017-তে এসেছে, 2018-তে আসেনি, 2019-এ এসেছে। এইভাবে কিন্তু তোমরা একটা ইম্পর্টেন্টের লিস্ট তোমরা পেতে পারবে। তো 2017 সালে যে প্রশ্নটা এসেছে সেটা দেখো, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। আর 2019 সালে যে প্রশ্নটা এসেছে অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে। মৃত্যুতে সকল দেনা বলতে কবি কী বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। তো এই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছিলাম, অর্থাৎ যে বিগত বছর থেকে এই 3টেই আমি তোমাদের জন্য পেয়েছি। তো 2021 সালে পরীক্ষা হয়নি, তাই আমরা বলতে পারবো না এখন কি প্রশ্ন আসবে। তো তোমাদের যে 2022 সালে যারা দেবে তাদের পরীক্ষা যাতে ভালো হয়, তারা যাতে আগাম একটা প্রস্তুতি নিতে পারে, তার জন্য কিন্তু এখন থেকেই আমরা শুরু করে দিলাম বাংলা টেক্সটের বিভিন্ন আলোচনা। তাই নিয়মিত তোমরা আলোচনা পাবে বাংলা শিক্ষা ক্লাসরুম চ্যানেলে, এবং যে কোনো প্রয়োজনের জন্য অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, এবং এর পাশাপাশি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেটা তোমরা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নিতে পারো। তো আজকের আলোচনা এই পর্যন্ত, পরবর্তী নতুন আপডেট দেখতে থাকো বাংলা শিক্ষা ক্লাসরুম চ্যানেলে। আজ এখানেই শেষ করলাম।